বাংলাদেশটা ধীরে ধীরে জুলাই সন্ত্রাসী এবং জুলাই সন্ত্রাসে যারা সমর্থন দিয়েছিল সেই তথাকথিত লালবদরদের জন্য অভিশপ্ত ভূমিতে পরিণত হচ্ছে। এই বাংলাদেশে জুলাই সন্ত্রাসীরা তাদের কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। এই বাংলাদেশে যারা লালবদর ছিল, যারা লাল বিপ্লবী হয়েছিল, তারা আর কখনো তাদের স্বাভাবিক যে জীবন ধারণ, তাদের যে পেশাগত জীবন, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের যেই তথাকথিত শিল্পী কলা কৌশলীরা জুলাই সন্ত্রাসী সমর্থন দিয়েছিলেন, আপনাদের প্রত্যেকের উপর দুর্বিষহ সময় নেমে আসছে খুব শীঘ্রই, এবং সেটার সূত্রপাত অলরেডি গত 15 মাসে ঘটে গেছে। অনেক ঘটনা আমরা দেখেছি। মেহজাবিনকে শোরুম উদ্বোধন করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে। গতকাল বাংলাদেশে একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। সঙ্গীত শিল্পী জেমস নগর বাউল, সঙ্গীত শিল্পী জেমস উপমহাদেশের দামি শিল্পীদের মধ্যে অন্যতম। তার অসংখ্য বিখ্যাত গান রয়েছে। ব্যক্তিগতভাবে আমি তার গান অনেক পছন্দ করি। জেমস জুলাই সন্ত্রাসে সমর্থন দিয়েছিল, তার প্রোফাইল লাল করেছিল, ভেবেছিল নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, ভেবেছিল নতুন বাংলাদেশে তাদের পেশাগত জীবন আরো বেশি সমৃদ্ধ হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 15 মাসের ব্যবধানে তাদের সেই আশা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গতকাল ফরিদপুর জিলা স্কুলে একটা কনসার্ট ছিল জেমসের। সেই কনসার্টে তথাকথিত তৌহিদি জনতা, যেই ফ্রাঙ্কেস্টাইন, সুৎখুর ইউনুস, জুলাই সন্ত্রাসী এবং তথাকথিত লালবদররা একযোগে সমর্থনের মাধ্যমে সৃষ্টি করেছে, সেই ফ্রাঙ্কেস্টাইন আজকে সাংস্কৃতিক অঙ্গনে লতার মতো পেঁচিয়ে ধরেছে। সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিতে চায় তারা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কোনো কিছুকেই অক্ষত রাখবে না। তারা যেমন ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, ঠিক একই ভাবে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তারাই আবার ধর্মের লেবাস ধরে, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বোরখার নিচে লুঙ্গি তুলে অপকর্ম করতে চায় এবং করে, এবং এমন অসংখ্য প্রমাণ হাতে আছে যেগুলো দেখাইতে পারি না। জেমস ফরিদপুরে জিলা স্কুলে কনসার্টে গিয়েছিল, সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ। শুনেছি, এখনো অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত তথ্য না, 5 জনের মতো সেখানে নিহত হয়েছে। জেমস কোন রকম প্রাণ নিয়ে সেখান থেকে বেঁচে ফিরেছেন। ভাবতে পারছেন? স্বাধীন বাংলাদেশে একজন সঙ্গীত শিল্পী, উপমহাদেশের সব থেকে নামি দামি শিল্পীদের মধ্যে অন্যতম, জেমসের একটা শিডিউল পেতে 1 বছর আগে অপেক্ষা করতে হয়। ফরিদপুর আজকে তার কনসার্ট ছিল, সেই কনসার্টকে একদম ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে এবং জেমস কৌশল অবলম্বন করে সেই স্থান ত্যাগ করেছেন, কোন রকম প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন। একাধিক গণমাধ্যমে এই সংবাদ অলরেডি এসে পড়েছে। জুলাই সন্ত্রাসীরা, তোমরা কি বুঝতে পারছো না এই বাংলাদেশটা তোমাদের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে? ইট মারলে পাটকেল খেতে হয়। আরেক জুলাই সন্ত্রাসী মরে গিয়েও শান্তি পাচ্ছে না, উসমান হাদি। উসমান হাদির নাম নেওয়াটাও এখন অপরাধ, কারণ ফেসবুকের যে কোম্পানি মেটার ভারতীয় অফিস জুলাই সন্ত্রাসী হাদিকে জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে। জুলাই সন্ত্রাসী হাদির কোন ছবি, তার কোন ভিডিও ফুটেজ যাদের ফেসবুক অ্যাকাউন্টে আছে, আপনারা জলদি রিমুভ করে দেন, অন্যথায় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন। কমিউনিটি গাইডলাইন ব্রেক করার কারণে আপনাদের পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট ডাউন করে দিতে পারে, রিচ, এমনকি ডিজেবল হতে পারে। অর্থাৎ জুলাই সন্ত্রাসী, জুলাই জঙ্গি হাদির কোন ছবি এবং ভিডিও ফেসবুক রাখেনি, যার কারণে আরেক জুলাই সন্ত্রাসী আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার 3 মিলিয়ন ফলোয়ারের একটা ফেসবুক পেজ ছিল, এই জুলাই সন্ত্রাসী হাদির 3টা ভিডিও শেয়ার করার কারণে তার পেজ গায়েব। এমনকি সুৎখুর ইউনুসের পেজ থেকে জুলাই সন্ত্রাসী হাদির একটা ভিডিও শেয়ার করা হয়েছিল, সেই ভিডিও নামিয়ে দিয়েছে মেটা কর্তৃপক্ষ এবং যে কোনো সময় ইউনুসের পেজটাও গায়েব করে দিতে পারে। আল কায়দার যে জঙ্গি লাদেন, পাকিস্তানে যে নিহত হয়েছিল, লাদেনের নাম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেও, ছবি দিলেও মেটা কর্তৃপক্ষ রিমুভ করে না, কিন্তু জুলাই সন্ত্রাসী জঙ্গি হাদির নাম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে তৎক্ষণাৎ সেই স্ট্যাটাস গায়েব করে দেওয়া হয়। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, জুলাই সন্ত্রাসী হাদির কোনো ছবি যদি আপনাদের অ্যাকাউন্টে থেকে থাকে, আপনারা রিমুভ করে দেবেন। জঙ্গিটা মরে গিয়েও শান্তি পাচ্ছে না। জাকারবার্গ নিশ্চয়ই জঙ্গিটাকে অনেক ভালোবাসে, যার কারণে তাকে সব জায়গা থেকে মুছে দিতে চাচ্ছে। 15 মাস ক্ষমতা গ্রহণের এর মধ্যেই জুলাই সন্ত্রাসীরা অ্যাকচুয়াল রাজনৈতিক চরিত্র দেখতে পাচ্ছে। তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর থেকে জুলাই সন্ত্রাসীরা হাওয়া হয়ে গেছে। হাদিনা অনেক বড় বিপ্লবী, অনেকেই বলার চেষ্টা করছে। কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতা এটা হাদির জন্যই লিখেছিল, হাদি এটাকে চমৎকার ভাবে আবৃত্তি করেছে। এই হাদি 7 দিনের ব্যবধানে হারিয়ে গেল। একে তো তারেক রহমানের হাইপ, দ্বিতীয়ত বাংলাদেশে তো একের পর এক অপকর্ম চলতেছে। গতকাল জেমসের কনসার্টে ভাঙচুর করা হলো। আরো 2টা সংবাদ, বিকাশ পরিষদ, গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর এবং রাশেদ, তারা দুজন গণ অধিকার পরিষদ ত্যাগ করেছে। বিএনপিতে যোগ দিয়েছে গণ অধিকার পরিষদের রাশেদ। শুনেছি 50 কোটি টাকা লেনদেনের মাধ্যমে সে বিএনপির মনোনয়নের
টিকিট পাচ্ছে ঝিনাইদহ 4 আসন থেকে। ঝিনাইদহ 4 আসনে বিএনপির যে ত্যাগী নেতা তাকে বঞ্চিত করেছে তারেক রহমান 50 কোটি টাকার বিনিময়ে। লেনদেন আসলে সবার ঊর্ধ্বে। কিসের সম্পর্ক, কিসের ত্যাগ, কিসের তিতিক্ষা, কিসের প্রেম, কিসের ভালোবাসা, কিসের শ্রদ্ধা, কিচ্ছু না। সবকিছু নির্ভর করে টাকার উপর। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো টাকা হলে কে যোগ্য কে অযোগ্য, কার মেধা কতটুকু আছে, কার জনসম্পৃক্ততা আছে, এগুলা দেখার মতো সময় তাদের নাই। টাকা দেন, টিকিট নিয়ে যান, ফেল করেন না পাস করবেন সেটা দেখার বিষয় না। এবং যেহেতু বাংলাদেশে বর্তমানে বিএনপির একটা হাইপ আছে, নির্বাচনে বিএনপির হয়ে অংশ নিলে জিতে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে, প্রশাসন বিএনপির নিয়ন্ত্রণে থাকবে, জামাত তো অলরেডি কোণঠাসা হয়ে পড়েছে। ভাবতে পারতেছেন কেন বিকাশ রাশেদ 50 কোটি টাকা লেনদেন করে মনোনয়ন কনফার্ম করেছে। পটুয়াখালী 2 বা 3 আসন থেকে নুরুল হক নূর হয়তো বা বিএনপির হয়ে নির্বাচন করবেন। তো এইসব সংবাদের আড়ালে সাওয়া হাদির চ্যাপ্টার পুরো বাংলাদেশ থেকে ক্লোজ হয়ে গেছে। গতকাল চাঁদপুরের পুরান বাজার এলাকায় একটা সনাতন ধর্মাবলম্বী ছেলের বাড়ির সামনে তৌহিদি জনতারা মব করার জন্য গিয়েছিল। ভিডিওটা দেখেন। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর পুরান বাজারে, যেখানে আপনারা দেখছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করায় ইসকনের সদস্যকে নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সেখানে গিয়ে ব্যাপক তর্ক বিতর্ক চলেছে সেই ছেলেকে বের করে নিয়ে আসার জন্য। তার বিরুদ্ধে অভিযোগ ধর্ম অবমাননা। আচ্ছা, আমি মুসলিম, আপনি হিন্দু, সে খ্রিস্টান, সে বৌদ্ধ, কে কার ধর্ম পালন করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমার ব্যক্তিগত বিষয়। আমার ধর্মের নবী ছিলেন যারা, তাদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সেটার দায়িত্ব নেবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের প্রশাসন। এখানে এই মবের সংস্কৃতি সৃষ্টি করে তাকে হত্যা করতে হবে, তাকে মব করতে হবে, এটার দায়িত্ব প্রশাসন কি জামাতের উপর ন্যস্ত করে দিয়েছে? সেই তথাকথিত তৌহিদি জনতারা কি এই বিচারের দায়িত্ব নিয়ে নিয়েছে? তারা কি পাথর মেরে হত্যা করবে? তারা কি আগুন দিয়ে পুড়িয়ে মারবে? এই দায়িত্বগুলা কে দিয়েছে? সুৎখুর ইউনূস গুলা দিয়েছে জামাতকে, এই মব সন্ত্রাসীদেরকে? পৃথিবীতে প্রত্যেকটা অন্যায়ের বিচার কিন্তু হয়, কেউ কিন্তু বিচারের ঊর্ধ্বে না। বিচার হবে আজ বা কাল। সুৎখুর ইউনূস পুলা বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। আপনারা কি এখনো বুঝতে পারতেছেন না? আপনারা অনেকে আমাদেরকে বলেন এত লেকচার না দিয়ে মাঠে এসে আন্দোলন সংগ্রাম করেন। আচ্ছা, সবাই যদি মাঠে যায়, অনলাইনে কথা বলবে কে? জামাতকে কাউন্টার দেবে কে? নেগেটিভ দাঁড় করাবে কে? আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছুই পারি না, বাট আমি তো দেশে নাই। আপনারা জানেন আমি দেশে গেলে আমার কি হবে? ছাল বাকল তুলে ফেলবে এই জুলাই জঙ্গিরা। কারণ বাংলাদেশে কোনো বিচার প্রক্রিয়া নাই, বাংলাদেশে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত, বাংলাদেশের প্রশাসন নিয়ন্ত্রিত। আমি দেশে গেলে আমাকে যদি গ্রেফতার করাও হয়, আমাকে সেই মব সন্ত্রাসীরা তো মব করে মেরে ফেলবে। গ্রেফতার হলে যদি আমাকে আইনি প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হতো, সেক্ষেত্রে আমি রিস্ক নিয়ে বাংলাদেশে যেতেই পারতাম। কিন্তু যেখানে জীবনের নিরাপত্তা নাই, যেখানে আইনের সুশাসন নাই, সেখানে আমি কেন যাবো বলেন তো? শুধু শুধু যে আমাকে টিটকারি মারেন, দেশে আইসা কথা বলেন, বাইরে থেকে লেকচার দেওয়া যায়। আচ্ছা, যারা দেশের বাইরে থাকেন তারা লেকচারটুকু দেন না, আমাদের দায়িত্বগুলো পালন করেন, আমরা স্টপ হয়ে যাই। আমরা তো দেশের মানুষকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী, সেজন্য কথা বলার চেষ্টা করি, সেজন্য আপনাদেরকে সচেতন করি। আমরা চাই বাংলাদেশটা সুখী সমৃদ্ধশালী একটা রাষ্ট্রে পরিণত হোক। আমরা চাই বাংলাদেশটা স্থিতিশীল থাকুক। আমরা চাই বাংলাদেশের অর্থনীতি কলাপস না করুক। আমরা চাই বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচুক। আমরা চাই বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ একসাথে এক জায়গায় দাঁড়িয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। আমরা কখনোই সহিংসতা চাই না। আমরা কখনোই চাই না একজন বাঙালি মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান এটা নিয়ে বিভেদ হবে। আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা সব সময় চাই বাংলাদেশটা ভালো থাকুক, বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বাঙালি পরিচয়ে বহির্বিশ্বে পরিচিত হোক, তাদের আত্মমর্যাদা ফুটিয়ে তুলুক। কেন বুঝেন না? শুধু শুধু টিটকারি মারেন। এই যে জুলাই সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়েছিল যে লালবদররা, এই প্রত্যেকটা লালবদর পারলে নিজের মাথা নিজে বাড়ি দেয়। বুঝতে পারতেছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে? যে জাতি তার ইতিহাস ভুলে যায় সেই জাতি দীর্ঘমেয়াদে সার্ভাইভ করতে পারে না। যে জাতি তার উৎপত্তি ভুলে যায়, তার জন্ম ভুলে যায়, জন্ম পরিচয়কে অস্বীকার করে, সেই জাতি কি কখনো টিকে থাকে? ইতিহাস পড়েন, কোন ইতিহাসে যে জাতি তার পরিচয়কে অস্বীকার করেছে সেই জাতি দীর্ঘদিন টিকে ছিল? বাঙালির আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে, বাঙালির স্বাধীনতার সংগ্রামকে ভুলিয়ে দিয়ে, বাঙালির মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিয়ে, বাঙালির জাতির পিতাকে ভুলিয়ে দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র অক্ষত থাকবে, একথা আপনারা কিভাবে কল্পনা করেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো। পসিবল? কখনোই সম্ভব না। বাস্তবতায় ফিরে আসেন। এই দেশটাকে বাঁচাতে হলে এদেশ থেকে ইসলামী মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী উগ্রপন্থী যারা আছে এদেরকে চিরতরে নির্মূল করতে হবে। অন্যথায় বাংলাদেশটা আগের অবস্থায় ফিরে আসবে না।
এখন যে পরিস্থিতি, এখন যদি বাংলাদেশে কোনো পশ্চিমা বিশ্বের কঠোর কোনো শাসককেও বসিয়ে দেন, স্থিতিশীল করতে পারবে না। কারণ বাংলাদেশের সামগ্রিক কাঠামো ভেঙে পড়েছে, বাংলাদেশের অর্থনীতি যে কোনো সময় কলাপস করবে, দেশের মানুষ তো দুদিন পর না খেয়ে মরবে। কথায় কথায় ভারত বিরোধী মন্ত্র পাঠ করেন, ভারত যদি আপনাদেরকে সহায়তা না করে 1 মাস বাংলাদেশ টিকতে পারবে না। যদি বিশ্বাস না হয়, জুলাই সন্ত্রাসী জঙ্গি যারা আছো, যারা দেখো আমাকে গালমন্দ করো, তোমাদের বাপ ইউনূসকে বলো না ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে, সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করতে, আমদানি রপ্তানি টোটালি বন্ধ করে দিতে, দিয়ে দেখাক বাংলাদেশটা কতক্ষণ টেকাইতে পারে সুদখোর ইউনূস। আন্তর্জাতিক বাচ্চা টেকাক না বাংলাদেশকে, দেখি আমরা দেখতে চাই। ভারত বিরোধী মন্ত্র জপতে 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 ধ্বংস হয়ে গেছে দেশ। এই দেশটা আফগানিস্তান হয়ে যাবে কদিন পর। আফগানরা এখন ভালো আছে, কিন্তু বাংলাদেশ ভালো থাকবে না, কারণ বাংলাদেশে অসভ্য প্রকৃতির মানুষের সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র সরকার ব্যবস্থাকে দোষ দিয়ে লাভ নাই, বাংলাদেশের মানুষগুলো একটা অসভ্য। আপনারা স্বীকার করেন আপনারা যে অসভ্য জাতি। পৃথিবীর ইতিহাসে বাঙালিদেরকে এখন অসভ্য, নির্মম, নোংরা, বর্বর জাতি হিসেবে চিহ্নিত করা হয় সব জায়গায়। এখন আমরা বহির্বিশ্বে কোথাও বাঙালি পরিচয় দিলে লজ্জা করে। কি বলবো, যে আমাদের দেশ জঙ্গিদের নিয়ন্ত্রণে, আমাদের দেশে জঙ্গিবাদ, চাষাবাদ হচ্ছে, আমাদের দেশ পাকিস্তান ISI নিয়ন্ত্রণ করছে, এইসব বলবো? বাংলাদেশের নির্লজ্জ সেনাবাহিনী নির্লজ্জের মতো জঙ্গিদের পারপাস সার্ভ করতেছে। এগুলাকে আপনারা দেখেন না? এই বাংলাদেশে কোনো সংস্কৃতি চর্চা হবে না, এই বাংলাদেশে জারি সারি বাউল গান হবে না, এই বাংলাদেশে ভাটিয়ালি গানে কেউ বাঁশি বাজাবে না, এই বাংলাদেশে কখনো যাত্রাপালা হবে না, এই বাংলাদেশে কখনো মঞ্চ নাটক হবে না। আগামীর বাংলাদেশ ধ্বংস হবে, ধ্বংস। দু চোখে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে? কথা বললে শুধু বলেন দালালি করি, দালালি করি। দালালিটা কার জন্য করি, কাদের জন্য করি? বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিত্তি কিসের মাধ্যমে হয়েছে? মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে ভুলে গিয়ে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আপনি বাংলাদেশকে টিকিয়ে রাখবেন, জাতির পিতাকে অসম্মান করে, অস্বীকার করে বাংলাদেশকে টিকিয়ে রাখবেন, এ ধরনের চিন্তা মাথাতেও আনবেন না। বাংলাদেশে সবাই অসভ্য না, বাংলাদেশে সভ্য মানুষ অসংখ্য আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অসংখ্য আছে। তাদেরকে নিয়েই সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে সুদখোর ইউনূস বাচ্চাকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, অন্যথায় এই বাংলাদেশ কখনোই রক্ষা পাবে না। যেই ফ্রাঙ্কেনস্টাইন সৃষ্টি করেছেন সবাই ঐক্যবদ্ধভাবে, এই ফ্রাঙ্কেনস্টাইন আপনাদের প্রত্যেককেই লতার মতো আঁকড়ে ধরবে, মাথায় রাখবেন। সো দেশ আপনাদের, থাকেন আপনারা, সিদ্ধান্ত আপনাদের। এখন ভালো করবেন কিনা মন্দ করবেন ভেবে দেখবেন। ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।